আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সবুজ বাংলার সবুজ মাঠে। আমি আছি আপনাদের সাথে রহমান সিয়াম। আমার সাথে আছেন সবুজ বাংলার ক্রীড়া বিষয়ক সাংবাদিক গাজী সাখাওয়াত। আলোচনা করব আজকের বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি একটি খুশির সংবাদ দিয়ে। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের শিরোপার আশা জিয়ে রেখেছেন বাংলাদেশ। নেপালকে 4-1 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছেন অর্পিতা ইয়ারজানরা। নারী দলের এই আজকে খেলাটি নিয়ে আপনি কি বলতে চান? সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা এই ম্যাচ জয়ের পরে আমরা কিন্তু এখন আশাবাদী হতে পারছি যে আমরা শিরোপা হয়তো জিততে পারি। বাংলাদেশের সামনে যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আজকে ম্যাচ জেতার পরে কিন্তু খুব কঠিন। এই প্রসঙ্গে পরে আসি, আগে আমরা একটু ম্যাচটা নিয়ে কথা বলি। আপনি প্রথম গোলটা দেখেছেন যে থৈনিও মার্মা যে গোলটা করেছেন, অবিশ্বাস্য রকম একটা গোল। আমরা এর আগে দেখেছি যে ঋতুপর্ণা চাকমা বা আমাদের সাগরিকা যেভাবে গোল করতেছে, শত্রু দলে সেরকম আমরা কিন্তু আরেকজন স্কোরার পেয়ে গেছি। তারপরে প্রথম গোলের পরে যখন সুরভি আকুন্দ প্রীতি যে বাকি যে 3টা গোল করেছেন, তিনি হ্যাটট্রিক পূর্ণ করেছেন, আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা গোলই খুবই চমৎকার ছিল। এখন বাংলাদেশের পাইপলাইন অবশ্যই স্ট্রং হচ্ছে, তবে আপনি জেনে থাকবেন যে আমাদের প্রায় সব রকমের নারী দলের প্রায় সব রকমের শিরোপাই আছে। সাফের জন্য আমাদের কিন্তু অনূর্ধ্ব 17 শিরোপাটা নাই। তবে সেটার জন্য বাংলাদেশকে আরো বেশি কঠিন পরীক্ষা দিতে হবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে ভুটানের বিপক্ষে। আমরা প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জিতেছি এবং পরের ম্যাচটা যদি আমরা ভুটানের বিপক্ষে জিতি, তখন কিন্তু আমাদের ভুটানের বিপক্ষে 2টা জয় হয়ে যায়। নেপালের বিপক্ষে অলরেডি আমাদের 2টা জয় আছে। এখন প্রশ্ন হচ্ছে ভারতের জায়গাটা। আমরা ভারতের সাথে প্রথম ম্যাচ কিন্তু 3-0 গোলের ব্যবধানে হেরেছি এবং আমাদের পরবর্তী যে ম্যাচ হবে সেখানে কিন্তু আমরা ভারতকে হারাতেই হবে। হারাইলে যে আমরা চ্যাম্পিয়ন যাবো বিষয়টা কিন্তু এরকম না। আপনি আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি সাফ অনূর্ধ্ব 23 দল নিয়ে বা আন্ডার 20 দল নিয়ে যে খেলাগুলো ছিল, সেখানে কিন্তু গোল ব্যবধানটা সামনে নিয়ে আসছে। সাফ 17 এর যে বিষয়টা হচ্ছে, সেখানে আপনাকে শুধু জিতলেই হবে না, সেখানে জিতার পরে পয়েন্ট সমান হয়ে যায়, তখন গোল ব্যবধানটা কাউন্ট হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে চ্যাম্পিয়ন হবে কিভাবে? সেখানে চ্যাম্পিয়ন হবে টাইব্রেকারের ভিত্তিতে। যদি বাংলাদেশ ভারতকে হারাতে পারে, তখন টাইব্রেকারে চলে যাবে। কারণ সাবকন্টিনেন্টাল এখন যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে ভারত হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট। সো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রত্যেকটা ম্যাচই অলিখিত ফাইনাল এবং শেষ ম্যাচটা তো অবশ্যই ভারতের বিপক্ষে তাদেরকে নার্ভ ধরে রেখেই খেলতে হবে। আচ্ছা, অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, যেটি আমাদের জন্য একটি দুঃখজনক বিষয়। ওয়ানডে সিরিজের মধ্যে আমাদের কিছু খেলোয়াড়দের, ব্যাটসম্যানদের কিন্তু র্যাঙ্কিং ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমরা যদি র্যাঙ্কিং এর কথা বলি, আমাদের যে সাবেক অধিনায়ক জাতীয় ওয়ানডে ছিলেন নাজমুল হোসেন শান্ত, তার সে ধারাবাহিকভাবে মোটামুটি খারাপই খেলতেছিল। তারপরে তার র্যাঙ্কিং হচ্ছে বাংলাদেশের মধ্যে 32, যেটা সব থেকে এগিয়ে। আপনি আরেকটা বিষয় দেখেন যে তার আগে যে 31টা প্লেয়ার আছে সবাই তার থেকে এগিয়ে। এবার বাংলাদেশের যে বাকিদের কথা যদি আমরা বলি, যেমন মেহেদী হাসান মিরাজ র্যাঙ্কিং এ পিছিয়ে আছেন। তিনি কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক, তার র্যাঙ্কিং 2টা পিছিয়ে আছে। 70 থেকে তিনি 72 চলে গেছে। এবং সৌম্য সরকার, লিটন দাস সবাই র্যাঙ্কিং এ পিছিয়ে আছে। তার আপনি বুঝতে পারতেছেন যে ব্যাটসম্যানদের ব্যাটিং করার যে এবিলিটিটা, সেটা কিন্তু তারা হারিয়ে যাচ্ছে বা তারা করতে পারছে না। রাইট। এখন সেই জায়গা থেকে আপনি ম্যাচ জিতবেন কিভাবে? আমরা এই সামনে যে আমাদের টি-20 খেলাটা আছে নেদারল্যান্ডের বিপক্ষে, সেখানে আমরা তাদের সাথে টি-20 খেলবো এবং আপনি জেনে থাকবেন এই পর্যন্ত তাদের সাথে আমরা 5টা টি-20 খেলা 4টা জিতেছি এবং 1টা হেরেছি। টি-20 ইতিহাসটা আমাদের নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো, কিন্তু আমরা ওয়ানডের কথা যদি বলি, তাদের সাথে 3টা টোটাল খেলা হয়েছে, সেখানে আমরা 2টা হেরেছি নেদারল্যান্ডের মতো একটা দলের বিপক্ষে। আর সেই প্রভাবটাই কিন্তু আমাদের ওয়ানডে ব্যাটসম্যানের উপরে পড়তেছে, র্যাঙ্কিং এর উপরে পড়তেছে। আমরা কিন্তু দল হিসেবেও পিছিয়ে যাচ্ছি। আমরা ক্রমাগত দেখে যাচ্ছি যে আমাদের যে ক্রিকেটটা আমাদের আগে যেরকমটি ছিল বা আমাদের দেশে ক্রিকেটে যে একটা ক্রেজ ছিল আগে, সেরকম ক্রেজটা কিন্তু এখন বর্তমানে দেখাও যাচ্ছে না, অনেকটাই কমে গেছে। 15 ওয়ার্ল্ড কাপে যখন আমরা ভালো করলাম, শেষ পর্যন্ত আমরা 19 ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছি, কিন্তু তার এই যে 15 থেকে 19 পর্যন্ত পরের ফেজটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ একটা টাইম যাচ্ছে এবং সেটা এখন চলতেছেই। হ্যাঁ, ধারাবাহিকভাবেই কিন্তু আমাদের দেশে এখন ক্রিকেটের যে একটি মাধুর্যতা ছিল, সেটা কিন্তু ক্রিকেটারদের কারণে বলি বা আমরা কিন্তু এর আগে কথা বলেছিলাম, ফিক্সিং নিয়ে কথা বলেছিলাম, এবং সেই ফিক্সিং এর কারণে বলি, অপকর্ম বলি, দুর্নীতি বলি, সবকিছুর কারণে কিন্তু মিলে আমাদের দেশে কিন্তু পুরা আমাদের ক্রিকেট না, আসলে পুরা ক্রিকেট সংস্কৃতিটা যদি আমরা বলি সেটাও পিছিয়ে আছে। পাশাপাশি আমরা যদি অন্যান্য ফেডারেশনের কথাও চিন্তা করি, সেখানেও দেখলাম যে মোটামুটি সবকিছু পিছিয়ে যাচ্ছে। আপনি দেখেন যে টোটাল 20 কোটি টাকা বাজেটের মধ্যে
বাপু ভাই পেয়ে যাচ্ছে 10 কোটি টাকা। এখন বাকি যে টাকা, এতগুলো ফেডারেশন, 50 থেকে 55টার মতো ফেডারেশন, এই ফেডারেশনগুলো আসলে কিভাবে চালাবে তারা অর্থায়নটা কোথা থেকে পাবে? আপনি দেখে থাকবেন যে অনেক প্লেয়ার এখন বাইরে চলে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যদি আর্থিক নিশ্চয়তা দিতে না পারেন তখন কিন্তু প্লেয়ার থাকবে না। ক্রিকেটে কিন্তু এই যে বলেন ফিক্সিং বলেন বা হচ্ছে, তাদের কিন্তু আর্থিক নিরাপত্তাটা নাই। আপনি ক্রিকেটে আসবেন, কেন আসবেন? আপনার তো আর্থিক নিরাপত্তাটা ইনশিওর করতে হবে, এবং সেটা আমাদের এখানে হচ্ছে না বলে ক্রিকেটার ফিক্সিং সহ বাকি। ক্রিকেটের থেকে আমি এখন হকির দিকে যেতে চাচ্ছিলাম। হকির যে বিষয়টি আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি, হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবু জাফর তপন 2 সিনিয়র প্লেয়ার নাইম এবং মিমোকে একটি জঘন্য ভাষায় গালি দিয়েছেন, বাস্টার্ড বলেছেন তাদেরকে। আপনি এই বিষয়ে কি বলতে চান? এবং তারা কিন্তু লিখিত অভিযোগ জারি করেছেন এই সম্পর্কিত। হ্যাঁ, তারা কিন্তু আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ রহমান সজীব ভুঁইয়ার কাছে হচ্ছে লিখিত আকারে এখন তারা এই বক্তব্যটা দিয়েছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে তারা তাদের পয়েন্ট অফ ভিউতে কতটা স্ট্রং। জি, এখন অবশ্যই এটা একটা দেখার বিষয়। আর যেহেতু হচ্ছে এখনো তিনি বিষয়টা স্বীকার করে নেননি, আমরা হয়তো কিছু কিছু মাধ্যমে শুনতে পাচ্ছি যে তিনি স্বীকার করে নিয়েছেন যে আসলে এই কথা বলেছেন। তো সেক্ষেত্রে হয়তো তাকে পদত্যাগ করতেই হবে। কারণ আপনি একটা খেলোয়াড় বা হচ্ছে একটা জাতীয় দলের খেলোয়াড়, মানে যিনি আগে খেলেছেন, মিমো কিন্তু হচ্ছে আমাদের লাস্ট অধিনায়ক ছিলেন তিনি। এখন যদি হচ্ছে আপনি একটা জাতীয় দলের প্লেয়ারের সাথে এরকম ব্যবহার করতে পারেন, তখন আরো যারা ইন ফিউচার বাংলাদেশে হয়ে যারা আসবে বা আমাদের পাইপলাইনে যেসব হকি খেলোয়াড় আছে, তাদের ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাবে? মানে তখন কিন্তু একটা সংশয় দেখা দেবে যে যদি তারা সিনিয়রদেরকে রেসপেক্ট না করে জাতীয় দলে যারা খেলতেছে বা জাতীয় দলে ভবিষ্যতে যারা আসবে তাদেরকে যদি রেসপেক্ট না করে, তারা এই খেলাতে কেন আসবে? আপনার যদি এবং যেরকম একটা জায়গাতে তিনি বসে আছেন, যুগ্ম সম্পাদকের মতো একটা পদে, সেখানে আসলে এরকম ব্যবহার সত্যি মানায় না। এরকম একটা আপনার যদি মনে থেকে থাকে তাহলে সামার অলিম্পিক্সের কিন্তু প্রথম দিন যেদিন উদ্বোধনী ছিল, সেদিন কিন্তু তারা কিন্তু এসে জাতীয় স্টেডিয়ামে এসে কিন্তু একটি প্রেস ব্রিফিং করে আমাদেরকে জানিয়েছিলেন যে তপন তাদের সাথে কি করেছে, এবং সেই বিষয়ের পরে কিন্তু আজকে বলা হচ্ছে তারা লিখিত অভিযোগ জারি করেছেন। মাঝখানের যে গ্যাপটি তারা নিলেন বা এই যে একটি সময় বিরতি নিলেন, তারা এটি কি কারণে নিতে পারেন? তারা আপনি দেখে থাকবেন তারা কিন্তু সংবাদ সম্মেলনটা করেছে 19 তারিখ। জি, এবং তাদের সাথে এই ঘটনা ঘটেছে আরো অনেকটা আগে। এখন তারা কিন্তু একবার বলেছিল যে তারা হকি স্টেডিয়ামে হচ্ছে তারা প্রেস ব্রিফিংটা করবে। জি, তো পরে যাই হোক, যে কোনো কারণে তারা কিন্তু জাতীয় স্টেডিয়ামে এসেছেন। এবং তারা যে প্রসেসটা মেনটেন করতেছে, তাদের কিন্তু এরকম একটা বিষয় বা যেরকম একটা গালির কথা বলেন, এরকম একটা মানে গালি দেওয়ার পরে তাদের কিন্তু আসলে আরেকটু ব্যাপারটা সিরিয়াসনেস চিন্তা করলে আরো একটু আগেই করা উচিত ছিল। তবে সেখানে তারা একটু লেট করলে, বাট লেট সবসময় আসলে খুব একটা লেট না। যেহেতু হচ্ছে এখন হকি দল এখন ভারতে আছে, তো সেক্ষেত্রে হয়তো তারা এটা সময়টা চিন্তা করে বলছে যে ঠিক আছে, যেহেতু আমাদের দলটা বাইরে গেলে আমাদের একটা ভালো সময় থাকবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা সেভাবে তার কাছে ব্যাপারটা বুঝে নেব। আমরাও আশা করছি যে আমাদের ক্রীড়া উপদেষ্টা জিনিসটিকে খুবই গুরুতরভাবে দেখবেন এবং যথেষ্টভাবে যিনি দোষী তাকে শাস্তি প্রদান করা হবে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। কি কয় বুঝলে গেছে সবুজ বাংলার সবুজ মাঠে আগামীকাল একই সময় দেখো। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবুজ বাংলার সবুজ মাঠের সাথেই থাকুন। আগামীকাল আবারও ফিরবো একই সময়।